হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু বছর পর সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে মহাকাশে পৌঁছানো নিয়ে একটা লড়াই শুরু হয়, যেটাকে বলা হতো স্পেস রেস। এই সময় এই দুই দেশের মধ্যেই প্রতিযোগিতা চলছিল, কে সবার আগে মহাকাশে পৌঁছাতে পারে আর কে সবার আগে চাঁদে পৌঁছাতে পারে। আজ থেকে 50-55 বছর আগে যখন প্রযুক্তি এতটা উন্নত ছিল না, সেই সময় মানুষের পক্ষে এই কাজটা করা একরকমভাবে অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু অবশেষে 1969 সালের 20 জুলাই মানুষ এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখায়। এই দিন আমেরিকার দুজন মহাকাশচারী প্রথমবারের জন্য চাঁদে পা রেখে একটা ইতিহাস তৈরি করে। কিন্তু এই চাঁদে পৌঁছানোর জন্য বিজ্ঞানীদেরকে বহু বছর ধরে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছিল। এমনকি এই কাজটা করার সময় অনেক মানুষ মারাও গেছিলেন। আর এই সমস্ত সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ফার্স্ট ম্যান। 2018 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.3। তো গল্পটা শুরু হয় 1961 সালে। এই সময় আমেরিকা প্রবলভাবে মহাকাশে পৌঁছানোর চেষ্টা করছিল, যে কারণে নাসার তরফ থেকে প্রতি মুহূর্তেই মহাকাশে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হতো। এখানেই আমরা নীল আর্মস্ট্রং নামে নাসার একজন পাইলটকে দেখতে পাই, যে X-15 নামের একটা রকেট নিয়ে মহাকাশে গেছে। আর কিছুক্ষণ মহাকাশে থাকার পর সে আবার পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু এই সময় হঠাৎ করেই ওর রকেটে বেশ কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়, যে কারণে সেই সময় নাসার কন্ট্রোল রুম থেকে ওকে যে সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছিল, নীল সেই নির্দেশ মতন নিজের রকেটটা চালাতে পারছিল না। রকেট খারাপ হয়ে যাওয়ার কারণে ও একটা ভুল অ্যাঙ্গেলে খুবই তীব্র গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে কন্ট্রোল রুম থেকে সবাই মনে করেছিল এই ঘটনায় নীলের রকেট ক্র্যাশ করে ও হয়তো মারা যাবে। কিন্তু শেষ মুহূর্তে নীল কোনো রকমে নিজের রকেটটাকে নিয়ন্ত্রণ করে সেটাকে সুরক্ষিতভাবে মাটিতে ল্যান্ড করায়। কিন্তু এই ঘটনার পর সবাই মনে করছিল এই ঘটনায় হয়তো নীলেরই কোনো ভুল রয়েছে, আর ও হয়তো অন্যমনস্ক হয়ে কন্ট্রোল রুমের নির্দেশ শুনতে পায়নি, কারণ এর আগেও নীলের সাথে আরও 3 বার এইরকম দুর্ঘটনা ঘটেছে। এরপর দেখা যায় নীল নিজের স্ত্রী জ্যানেটের সাথে নিজের 3 বছরের মেয়ে ক্যারেনকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। আসলে ক্যারেনের ব্রেন টিউমার হয়েছে, আর এখন নীল আর তার স্ত্রী যেভাবেই হোক নিজেদের মেয়েকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাইছে, যে কারণে একটা সময় নীল নিজের অফিসের কাজ পুরোপুরি বন্ধ করে দিয়ে সবসময় ক্যারেনের খেয়াল রাখার চেষ্টা করত। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মাস পরেই ক্যারেন মারা যায়। এই ঘটনায় নীল প্রচণ্ড ভেঙে পড়ে। ও নিজের মেয়েকে খুবই ভালোবাসত। এখন ক্যারেন মারা যাওয়ার পর নীল যেন কোনোভাবেই সেই ব্যাপারটা মানতে পারছিল না। কিন্তু কিছুদিন পর নীল আর তার স্ত্রী কোনোরকমে নিজেদেরকে সামলিয়ে আবার নিজেদের আগের জীবনে ফেরার চেষ্টা করে। এখন সবকিছু ভুলে থাকার জন্য নীল আবার নাসায় নিজের অফিসে জয়েন করে। কিন্তু এতদিন পর অফিসে যাওয়ার পর ও জানতে পারে শেষবারের ওই রকেট দুর্ঘটনার কারণে এখন ওকে পাইলট থেকে ডিমোশন দিয়ে অফিসের কাজে নিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় নীল খুবই হতাশ হয়ে যায়, কারণ আগের দিনের ওই ঘটনায় ওর কোনো রকম দোষ ছিল না। আর তাছাড়া ও একজন পাইলট, ও এইরকম অফিসের কাজ করতে একদমই পছন্দ করত না। কিছুদিন পর নীল নাসার একটা নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে পারে, যেটার নাম ছিল জিমিনি। আর নাসা নিজের এই প্রজেক্টের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু দক্ষ পাইলটের খোঁজ করছিল। এই খবরটা জানার পর নীল নাসার নতুন প্রজেক্টে পাইলটের জন্য ইন্টারভিউ দেয়, আর সৌভাগ্যবশত সেখানে ওকে সিলেক্টও করে নেওয়া হয়। এখানে নীলের সাথে সাথে আরও অনেক মানুষকেই পাইলট হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এর কিছুদিন পর থেকেই এই নতুন মিশনের জন্য এদের প্রত্যেকের ট্রেনিং শুরু হয়ে যায়। যিনি এই মিশনের প্রধান দায়িত্বে ছিলেন তার নাম হলো ডিকি স্লেটন। এখন মিস্টার স্লেটন এদের সবাইকে এই প্রজেক্ট জিমিনি সম্পর্কে বুঝিয়ে বলতে শুরু করেন। উনি বলেন, এতদিন অবধি মানুষ শুধুমাত্র মহাকাশে বেশ কিছু উপগ্রহ পাঠিয়েছে, কিন্তু আমরা বেশ কিছু ধাপ এগিয়ে যেতে চাই। আমরা চাইছি মানুষকে চাঁদে নিয়ে গিয়ে আবার সেখান থেকে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু এই কাজটা মোটেও সহজ না। আমরা একটা রকেটের সাহায্যে 2টো মহাকাশযানকে চাঁদে পাঠাবো, যার মধ্যে একটা হলো মাদারশিপ। চাঁদে পৌঁছানোর পর এই মাদারশিপ মহাকাশের মধ্যে থেকেই চাঁদের চারিপাশে ঘুরপাক খাবে। আর সেই সময় বেশ কিছু মহাকাশচারী মাদারশিপের মধ্যে থেকে একটা ছোট্ট মহাকাশযান নিয়ে চাঁদে পৌঁছাবে। তারপর চাঁদে নিজেদের কাজ শেষ করে সেই ছোট্ট মহাকাশযানে করেই মাদারশিপে ফিরে আসবে, আর তারপর সেই মাদারশিপ নিয়ে ওরা পৃথিবীতে চলে আসবে। কিন্তু এই কাজটা করার জন্য আমাদেরকে মহাকাশের মধ্যে 2টো মহাকাশযানকে একে অপরের সাথে সুরক্ষিতভাবে জুড়তে হবে। আর এটাই হলো জিমিনি মিশনের প্রধান উদ্দেশ্য। আর একবার এই কাজটা করতে পারলেই আমরা জিমিনি মিশন বন্ধ করে দিয়ে অ্যাপোলো মিশনের দিকে এগোবো, যে মিশনের উদ্দেশ্য হলো চাঁদে পৌঁছানো। এরপর থেকেই নীল আর বাকি সমস্ত পাইলটদেরকে প্র্যাকটিক্যাল আর থিওরির বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হতো। আর এর মধ্যে সবচেয়ে কঠিন ছিল মাল্টি অ্যাক্সেস ট্রেনিং,
যেখানে নাসার সমস্ত পাইলটকে একটা বিশেষ ধরনের মেশিনের মধ্যে বসিয়ে সেটাকে চারিদিকে জোরে জোরে গোল গোল ঘোরানো হতো। এত অতিরিক্ত জোরে ঘোরার ফলে যে কোনো মানুষই কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যাবে, কিন্তু এই পাইলটদের কাজ ছিল অজ্ঞান হয়ে যাওয়ার আগে ওই মেশিনটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে সেটাকে পুরোপুরি থামিয়ে দেওয়া। এখন এই ট্রেনিং চলাকালীন প্রত্যেকটা পাইলটের অবস্থাই খুবই খারাপ হয়ে যায়। ট্রেনিং শেষে এরা প্রত্যেকেই বমি করতে শুরু করে, এমনকি অনেকে তো ট্রেনিং চলাকালীন অবস্থায় অজ্ঞান হয়ে যায়। এই ট্রেনিং চলাকালীন নীলের সাথে এড হোয়াইট আর ইলিয়ট সি নামের দুজন মহাকাশচারীর পরিচয় হয়, আর আস্তে আস্তে এদের তিনজনের মধ্যেই খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ট্রেনিং এর বাইরে এরা তিনজন নিজেদের বেশিরভাগ সময়টাই একসাথে কাটাতো। এখন নীলের জীবনে সবকিছু বেশ ভালোই কাটছিল, কিন্তু এসব কিছুর মধ্যেই ও মাঝে মাঝে নিজের মেয়ে ক্যারেনের কথা মনে করে খুবই মন খারাপ করে থাকতো। এইভাবে কিছুদিন পর একদিন নীল, এড আর ইলিয়ট একসাথে পার্টি করছিল। তখন ওরা টিভিতে একটা খবর দেখতে পায়। সেখানে বলা হয় সোভিয়েত ইউনিয়ন সফলভাবে মহাকাশের মধ্যে ইভিএ সম্পন্ন করেছে। ইভিএ কথার ফুল ফর্ম হলো এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি। মহাকাশের মধ্যে যখন কোনো মহাকাশচারী নিজের মহাকাশযান থেকে বাইরে বেরোয় সেটাকেই ইভিএ বলা হয়। আজ অবধি কোনো মানুষ সফলভাবে ইভিএ সম্পন্ন করতে পারেনি, তাই আমেরিকা ভেবেছিল ওরাই সবার আগে মহাকাশের মধ্যে ইভিএ সম্পন্ন করবে। কিন্তু তার আগেই সোভিয়েত ইউনিয়ন এই কাজটা করে ফেলে, যেটা জানার পর নাসার সমস্ত বিজ্ঞানীরা খুবই হতাশ হয়ে যায়, কারণ সোভিয়েত ইউনিয়ন ওদের থেকে আরও এক ধাপ এগিয়ে গেল। এখন নাসার বিজ্ঞানীরা চাইছিল ওরা যেভাবেই হোক সবার আগে চাঁদে পৌঁছিয়ে একটা ইতিহাস তৈরি করবে। সেজন্য এরা সবাই জোর কদমে কাজ করতে শুরু করে। এখন নাসার তরফ থেকে কিছু মাস পরপরই মহাকাশে একটা করে রকেট পাঠানো হতো। এইরকমভাবেই একদিন একটা মিশনের জন্য নীলের বন্ধু ইলিয়টকে মহাকাশে পাঠানো হয়। ওর মিশন ছিল ওকে 8 দিন একটানা মহাকাশে থাকতে হবে। ইলিয়ট মহাকাশে যাওয়ার আগে নীল ওকে শুভেচ্ছা জানায়, এমনকি ওর মহাকাশযানটাকে একবার ভালো করে পরীক্ষা করেও দেখে। ইলিয়ট মহাকাশে চলে যাওয়ার পর নাসার এই মিশনের প্রধান মিস্টার স্লেটন নীলকে জিমিনি 8 মিশনের প্রধান দায়িত্ব দেয়। এই মিশনের উদ্দেশ্য ছিল মহাকাশের মধ্যে দুটো মহাকাশযানকে একে অপরের সাথে যুক্ত করা, আর নীলকে এই মিশনের প্রধান পাইলট হিসেবে নিযুক্ত করা হয়। এত বড় একটা মিশনের দায়িত্ব পেয়ে নীল খুবই খুশি ছিল, কিন্তু নিজের মিশন শুরুর কিছুদিন আগেই ও জানতে পারে ওর বন্ধু ইলিয়ট নিজের মিশন শেষ করে পৃথিবীতে ফেরার সময় একটা দুর্ঘটনার কারণে রকেট ক্র্যাশ করে মারা গেছে। এই জিমিনি মিশন শুরু হওয়ার পর এড আর ইলিয়টের সাথে নীলের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। এখন ইলিয়টের মারা যাওয়ার খবর শুনে নীল মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। এখন ওর আস্তে আস্তে নিজের মৃত মেয়ে ক্যারেনের কথা মনে পড়তে শুরু করে। এই ঘটনার পর থেকে নীল বেশিরভাগ সময় চুপচাপ একা একাই থাকতো, আর মাঝে মাঝে রাতের অন্ধকারে নিজের ঘরের পিছনে দাঁড়িয়ে একটা টেলিস্কোপ নিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতো। এই সময় ও কারোর সাথে খুব বেশি কথা বলতো না, এমনকি নিজের স্ত্রী আর বাচ্চাদেরকেও সবসময় এড়িয়ে চলতো। নীলকে এই অবস্থায় দেখে ওর স্ত্রী জেনেট ওকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর অবশেষে জিমিনি 8 মিশন শুরু হয়ে যায়। এখন নাসার তরফ থেকে এজিনা নামের একটা মহাকাশযানকে মহাকাশে পাঠানো হয়। এরপর নীল আর অন্য একজন পাইলটকে একটা রকেটে করে মহাকাশে পাঠানো হয়। এখন নীল আর তার সঙ্গীর কাজ ছিল মহাকাশে পৌঁছানোর পর এজিনা নামের সেই মহাকাশযানটাকে খুঁজে বের করে সেটার সাথে নিজেদের এই মহাকাশযানটাকে যুক্ত করা। এখন এই মিশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নীল এজিনার সাথে নিজেদের এই মহাকাশযানটাকে যুক্ত করে নেয়, আর এই কাজটা করেই নীল একটা ইতিহাস তৈরি করে ফেলে, কারণ এর আগে পৃথিবীতে এই কাজটা কেউই করতে পারেনি। এখন নীলের সফলভাবে এই মিশনটা কমপ্লিট করার খবর পেয়ে পৃথিবীতে নাসার কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটা মানুষ খুবই আনন্দ পায়। কিন্তু এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বেশ কিছু যান্ত্রিক সমস্যার কারণে এদের মহাকাশযানটা জোরে জোরে ঘুরতে শুরু করে। এখানে নীল আর তার সঙ্গী কিছু বুঝে ওঠার আগেই ওই মহাকাশযানের ঘূর্ণনের গতি প্রচণ্ড বেড়ে যায়। প্রথমের দিকে এরা মনে করেছিল ওই এজিনা মহাকাশযানেই হয়তো কোনো সমস্যা আছে, সেজন্য ওরা এজিনার থেকে নিজেদেরকে আলাদা করে নেয়। কিন্তু এর সাথে সাথেই ওদের মহাকাশযানটা আরো বেশি জোরে ঘুরতে শুরু করে। এখন এটা প্রতি সেকেন্ডে 2 থেকে 3 বার ঘুরছিল, আর এত জোরে ঘোরার ফলে নীলের সঙ্গী এটা সহ্য করতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এমনকি নীলের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিল, কিন্তু ও শেষ মুহূর্তে কোনো রকমে ওই মহাকাশযানটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে ওটাকে আবার আগের মতন থামিয়ে দেয়। কিন্তু এখন এই দুর্ঘটনার ফলে ওদেরকে তাড়াতাড়ি করে পৃথিবীতে ফিরে আসতে হয়। এই ঘটনার পর দেশের সমস্ত বড় বড় সাংবাদিকরা নীল আর তার সঙ্গীকে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। সবাই মনে করছিল নীল হয়তো এই কাজটা ঠিকভাবে করতে পারেনি, আর ওর ভুলের জন্যই হয়তো এই মিশনটা ফেল হয়ে গেছে।
কিন্তু নাসার অফিসারেরা এই মিশনটাকে সাকসেসফুল হিসেবেই ঘোষণা করেছিল, কারণ নীল সফলভাবে মহাকাশের মধ্যে দুটো মহাকাশযানকে একসাথে যুক্ত করতে পেরেছিল। আর এটাই ওদের মিশনের আসল উদ্দেশ্য ছিল। এখন এই জেমিনি মিশন সফল হওয়ার পর নাসা অ্যাপোলো মিশনের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এই মিশনটা শুরু করার আগে নাসা প্রেসিডেন্টকে এই বিষয়ে জানাতে চাইছিল। সেজন্য নীল আর নাসার আরও দুজন বড় অফিসারকে হোয়াইট হাউসে পাঠানো হয় প্রেসিডেন্টকে এই অ্যাপোলো মিশনের ব্যাপারে জানানোর জন্য। নীল যেদিন প্রেসিডেন্টের সাথে কথা বলতে গেছিল সেই দিনটা ছিল 1967 সালের 27শে জানুয়ারি। এই একই দিনে অ্যাপোলো 1 মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই মিশনের প্রধান দায়িত্বে ছিল নীলের বন্ধু এড হোয়াইট। এই মিশনে এডের সাথে আরও দুজনকে মহাকাশে পাঠানো হচ্ছিল। ইলিয়ট মারা যাওয়ার পর এডই ছিল নীলের একমাত্র ভালো বন্ধু। এখন এই অ্যাপোলো 1 মিশন শুরু করার আগে এড আর বাকি দুজন মহাকাশচারীকে একটা রকেটের মধ্যে বসানো হয়। কিন্তু ওই রকেটটা লঞ্চ করার আগেই সেটার মধ্যে বেশ কিছু যান্ত্রিক সমস্যা দিয়ে ওটাতে আগুন ধরে যায়। এই আগুন দেখে ভিতর থেকে ওরা তিনজন জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইছিল। কিন্তু সেই মুহূর্তে সবাই ওই রকেটটাকে লক করে ওখান থেকে চলে এসেছিল, তাই কেউ ওদেরকে সাহায্য করার জন্য ওখানে পৌঁছানোর আগেই ওরা তিনজন ওই রকেটের মধ্যেই জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। এদিকে নীল তখন হোয়াইট হাউসের মধ্যে প্রেসিডেন্টের সাথে এই অ্যাপোলো মিশনের ব্যাপারে কথা বলছিল। কিন্তু তখনই ওকে ফোন করে এদের তিনজনের এই মর্মান্তিক মৃত্যুর কথা জানানো হয়, আর ওকে তাড়াতাড়ি করে হোয়াইট হাউস থেকে নাসার অফিসে ফিরে আসতে বলা হয়। কারণ এই দুর্ঘটনার খবরটা জানতে পারলে সমস্ত সাংবাদিকরা ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করতে শুরু করবে। এই খবরটা জানার পর নীল যেন ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। এখানে আসার পর ওর দুজন ভালো বন্ধু হয়েছিল, কিন্তু এখন এই মিশনের কারণে তারা দুজনেই মারা গেছে। আর নাসার এই মিশনের জন্য এইরকম ভাবে অনেক মানুষকেই মারা যেতে হয়েছিল। এরপর দেখা যায় এই ঘটনার বেশ কিছু মাস কেটে গেছে, আর এখন চলে এসেছে 1968 সাল। এখন দেখা যায় নীল একটা বিশেষ ধরনের মহাকাশযান আকাশে উড়িয়ে সেটার পরীক্ষা করছে। এটার নাম ছিল লুনার ল্যান্ডিং রিসার্চ ভেহিকেল। পৃথিবীর থেকে মাদারশিপে করে চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর এরা সবাই এই মহাকাশযানে করেই মাদারশিপ থেকে চাঁদে পৌঁছাবে। কিন্তু এই মেশিনটা পরীক্ষা করার সময় এটার একটা যান্ত্রিক সমস্যা দেখা দিয়ে এটা মাটিতে ক্র্যাশ করে বিস্ফোরণ ঘটে। কিন্তু শেষ মুহূর্তে নীল কোনো রকমে ওখান থেকে বেরিয়ে নিজের প্যারাশুট খুলে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এখানে নীল কোনো রকমে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও ওর মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগে। আসলে সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতা করে নাসা সবার আগে চাঁদে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিল। সেজন্যই নাসার বেশিরভাগ রকেট আর মহাকাশযানে অনেক যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছিল, যে কারণেই বহু মহাকাশচারী দুর্ঘটনার কারণে মারা গেছিল। এখন এই সমস্ত দুর্ঘটনার খবর পাওয়ার পর দেশের বেশিরভাগ মানুষ নাসার ওপরে খুবই রেগে গেছিল। সবাই নাসার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে, কারণ সবাই মনে করেছিল এই স্পেস মিশনের নাম করে নাসা দেশের অনেক টাকা নষ্ট করছে। আর তাছাড়া এই মিশনের জন্য অনেক মানুষ মারা গেছিল। কিন্তু এত লোক প্রতিবাদ করা সত্ত্বেও নাসা নিজেদের সমস্ত মিশনগুলোকে এক এক করে চালিয়ে যেতে থাকে। আর এইভাবে অ্যাপোলোর 10টা মিশন সফলভাবে পরীক্ষা করার পর ওরা ঠিক করে নেয় অ্যাপোলো 11 মিশনের মাধ্যমেই ওরা চাঁদে পৌঁছাবে। এই অ্যাপোলো 11 মিশনের জন্য নাসা বিশাল বড় একটা রকেট বানায়, আর এই মিশনের প্রধান দায়িত্ব দেওয়া হয় নীলের ওপরে। এই মিশনে টোটাল 3 জন মানুষ মহাকাশে যাবে, নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন আর মাইকেল কলিন্স। এখন এই মিশনের খবরটা জানার পর নীলের স্ত্রী জেনেট খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ও খুব ভালোভাবেই জানতো এই মিশন থেকে নীলের বেঁচে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এমনকি এই মিশনের খবরটা জানার পর থেকে নীল নিজেও তার স্ত্রী আর বাচ্চাদেরকে একটু এড়িয়ে চলতে শুরু করেছিল, কারণ ও নিজেও খুব ভালোভাবে জানতো এই মিশন থেকে ওর বেঁচে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আর এই বিষয়ে ও নিজের স্ত্রী আর বাচ্চাদের সাথে কোনোভাবেই কথা বলতে চাইছিল না। কিন্তু এই মিশন শুরু হওয়ার আগে একদিন জেনেট নীলকে বলে, আমি জানি তুমি হয়তো এই মিশন থেকে বেঁচে নাও ফিরতে পারো। আমি চাই এই কথাটা তুমি নিজেই তোমার ছেলেদেরকে জানিয়ে দাও, কারণ তোমার কিছু হয়ে গেলে এই দুঃসংবাদটা আমি ওদেরকে জানাতে পারবো না। যদিও নীল কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না, কিন্তু জেনেটের কথায় ও একরকম বাধ্য হয়েই নিজের ছেলেদেরকে এই মিশনের ঝুঁকি সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। এমনকি ওদেরকে এটাও জানিয়ে দেয় যে এই মিশনে যাওয়ার পরে ও হয়তো মারাও যেতে পারে। এর কিছুদিন পরেই চলে আসে 16 জুলাই 1969 সালের সেই ঐতিহাসিক দিন, যেদিন অ্যাপোলো 11 মিশন শুরু হয়েছিল। এখন নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন আর মাইকেল কলিন্স এই মিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেলে এই খবরটা দেখানো হচ্ছিল, আর সবাই এই মিশনের জন্য অধীর আগ্রহে বসেছিল।
কিছুক্ষণের মধ্যেই এই তিনজন মহাকাশচারী একটা রকেটে করে চাঁদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই ঘটনার 4 দিনের মধ্যেই ওরা সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। এখানে পৌঁছানোর পর এই পুরো স্পেসশিপটাকে সামলানোর দায়িত্ব দেওয়া হয় মাইকেল কলিন্সের ওপরে। উনি এই মাদারশিপটাকে নিয়ে চাঁদের কক্ষপথের চারিদিকে ঘুরপাক খেতে থাকেন। আর সেই সময়ের মধ্যে নীল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন ছোট্ট একটা মহাকাশযান নিয়ে চাঁদের মাটির দিকে এগিয়ে যায়। এই ছোট মহাকাশযানটার নাম ছিল ঈগল। কিছুক্ষণের মধ্যেই এরা দুজন ঈগল নিয়ে চাঁদের মাটিতে পৌঁছে যায়। এরপর সবার প্রথমে নীল ওই মহাকাশযান থেকে বাইরে বেরিয়ে চাঁদের মাটিতে পা রেখে সমগ্র মানবজাতির জন্য একটা ইতিহাস তৈরি করেন। এরপর উনি বলেন, একটা মানুষের জন্য এটা খুবই ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু পুরো মানবজাতির জন্য এটা খুবই বড় একটা লাভ। এর কিছুক্ষণের মধ্যেই বাজ অলড্রিনও চাঁদের মাটিতে পা রাখেন। এদের দুজনের সফলভাবে চাঁদে পৌঁছানোর খবরটা পেয়ে নাসার হেডকোয়ার্টারের প্রত্যেকটা মানুষ যেন আনন্দে পাগল হয়ে যায়। এই কাজটা করার জন্য বিগত বহু বছর ধরে এরা অনেক চেষ্টা করেছে। এমনকি এই মিশন চলাকালীন অনেক মানুষ নিজেদের প্রাণ হারিয়েছেন। কিন্তু এত ত্যাগ স্বীকার করার পরে অবশেষে আজ এরা সবাই নিজেদের এই মিশনে সফল হয়েছিল। এরপর নীল আর বাজ বেশ কিছুক্ষণ চাঁদের সময় কাটায়। ওরা নিজেদের আশেপাশের জায়গাটা একটু ভালো করে ঘোরাঘুরি করে দেখছিল। আর নীল খুবই অবাক হয়ে চাঁদের থেকে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। এটা খুবই অদ্ভুত সুন্দর একটা দৃশ্য ছিল, যেটাকে নীল খুব ভালোভাবেই উপভোগ করে। নীল নিজের সাথে নিজের মৃত মেয়ে ক্যারেনের একটা ব্রেসলেট নিয়ে এসেছিল। এখন ও সেই ব্রেসলেটটাকেই চাঁদের মাটিতে রেখে দেয়। এরপর সবশেষে ওরা চাঁদের মাটির বেশ কিছু নমুনা সংগ্রহ করে আবার নিজেদের মাদারশিপে ফিরে আসে। এরপর সেই মাদারশিপে করে ওরা সবাই সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে আসার পর এদের তিনজনকে একটা ঘরের মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হয়, কারণ চাঁদের থেকে এদের শরীরের মধ্যে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে সেটা যেন এদের শরীরের মধ্যেই আটকে থাকে, সেটা যেন কোনোভাবেই এদের শরীর থেকে বাইরের পৃথিবীতে ছড়াতে না পারে। এখন এই অ্যাপোলো মিশন সফল হওয়ার পর পুরো দেশের প্রত্যেকটা মানুষ এদের খুবই প্রশংসা করতে শুরু করে। এমনকি পুরো পৃথিবী জুড়েই এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, কারণ এটা মানব ইতিহাসের খুবই বড় একটা পদক্ষেপ ছিল। এরপর নীলের স্ত্রী অর্থাৎ জেনেট ওর সঙ্গে দেখা করতে চলে আসে। দেখা যায় নীলকে একটা কাঁচের ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, আর আগামী 1 মাস ওকে এই ঘরের মধ্যেই থাকতে হবে। এখানে নীলকে দেখার পর ও খুবই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। জেনেট যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না নীল এই মিশনটা সফলভাবে সম্পূর্ণ করে বেঁচে ফিরে এসেছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।